হাসিনা আমলের মতো নির্বাচন চায় না বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। ভোটের তারিখ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা আব্বাসের। যত লোক আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার প্রতি সম্মান রেখে সরাসরি ভালো একটা নির্বাচনের ব্যবস্থা করুন। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার, দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব। মার্কিন শুল্ক 20% নামিয়ে ঐতিহাসিক সাফল্যের দাবি সরকারের। নতুন বাজার তৈরিতে উদ্যোগী হবার পরামর্শ আমির খসরুর। ইউএস মার্কেটে আমাদের যে প্রোডাক্ট, শুধুমাত্র গার্মেন্টস না, অন্যান্য প্রোডাক্টও আমরা আরও উত্তরোত্তর আমাদের এক্সপোর্ট বাড়াতে পারবো। আমাদের রপ্তানিকারকরা বাধাগ্রস্ত হবে না, সেই দিক থেকে আমি মনে করি সন্তুষ্টজনক। মার্কিন শুল্ক কমানোর প্রভাব তৈরি পোশাক শিল্পে। স্থগিত ক্রয়াদেশ নিয়ে বায়ারদের ইতিবাচক সাড়া জানালো বিজিএমইএ। 35% ট্যারিফের কারণে ওয়েট অ্যান্ড সি মোডে ছিল। সো ওয়েট করা তো শেষ, একটা ঘোষণা হয়ে গেছে। নারী প্রতিনিধিত্ব নিয়ে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট। সনদের আইন বিষয়ে সিদ্ধান্ত নেবে দল ও কমিশন, জানালো প্রধান উপদেষ্টার কার্যালয়। এটা আমাদের পলিটিক্যাল পার্টি এবং কনসেনসাস কমিশন নিয়ে তারা এই ডিসিশনটা নেবে। শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম। শায়িত হলেন নিউ জার্সিতে। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়া তদিতি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শেখ হাসিনা আমলের মতো নির্বাচন দেখতে চায় না বিএনপি। শুক্রবার জুলাই শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন দেশ বিনির্মাণে অনেকেই বিভ্রান্তির সৃষ্টি করতে চাইবে, তাতে কান দেয়া যাবে না। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মন্তব্য, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ষড়যন্ত্র চলছে। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি শেষে আগস্টের প্রথম দিনেও শহীদদের স্মরণ করল বিএনপি। ঢাকার 2 প্রবেশপথ গণ অভ্যুত্থানের অপ্রতিরোধ্য প্রাঙ্গণ হিসেবে পরিচিত উত্তরা ও যাত্রাবাড়িতে আয়োজন করা হয় সমাবেশের। মহানগর উত্তর বিএনপির আয়োজনে উত্তরার সমাবেশে বক্তব্য দেন শহীদদের স্বজনরা। তাদের বক্তব্যে উঠে আসে সন্তানদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান। আপনারা আগামী দিনে এই দেশের মঙ্গলের সাথে, দেশের সাথে আপনারা কাজ করে যাবেন, ঐক্যবদ্ধ থাকবেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এদেশে আর হাসিনা আমলের মতো নির্বাচন দেখতে চায় না কেউ। হাসিনার মতো দিনের ভোট রাত্রে করা, অথবা দামে ভোট করা, আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা, এই কাজ আর কখনো হবে না। এই জিনিসটা আমরা দেখতে চাই। যেটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের, নতুন লড়াই শুরু হয়েছে আমাদের। এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের। অনেক অসুবিধা আছে, অনেকে অনেক কথা বলছে, অনেকে উল্টা কথা বলছে, তাই না? আমরা সেই দিকে কান দেব না। একই দিন যাত্রাবাড়িতে সমাবেশ করে মহানগর দক্ষিণ বিএনপি। এই 1 বছরে কেন এটা বিচার হলো না? কারণ তারা ক্ষমতার লোভ পেয়ে গেছে, মস্তদের চেয়ার পেয়ে গেছে, তারা মজা পেয়ে গেছে। একটা ওটা হবে না ভাই, গাছ লাগিয়েছি আমরা, ফল খাবেন আপনারা, ওইটা আর হতে দেওয়া হবে না। এখানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে এই সরকার যেন নিজেই ফ্যাসিস্ট না হয়ে যায়। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি। যারা পুরনো আছি আমরা ভোট দেওয়া ভুলে গেছি, নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই। আর তাদেরকে আপনারা পিয়ার শেখান, আগে ভোট দেওয়া শেখান, আগে ভোট দেওয়া শেখান, পরে পিয়ারের কথা বলেন। তো আর দেরি করেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি, যাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর হলেও এখনো নতুন বন্দোবস্ত কিংবা বিচার কোনোটি শুরু করতে না পারায় ক্ষোভ ঝাড়েন বিএনপির এই শীর্ষ নেতা। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড,
অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। শফিকুল হক, ৭১, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছেন না বিএনপির 2 স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির সহ অন্যান্য নেতাদের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের তারা একথা জানান। তারা আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের 826টি সুপারিশের মাত্র 51টিতে ঐক্যমত্য হয়নি। সুতরাং সময় মতো নির্বাচন হতে আর বাধা থাকার কথা নয়। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন রাজীব বড়ুয়া। শুক্রবার দুপুর চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ। প্রথমে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করেন। এরপর বিএনপির এই 2 নেতা হেফাজতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যম কর্মীদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদের প্রায় সব সুপারিশের সঙ্গে বিএনপির ঐকমত্য হয়েছে। ঐকমত্য কমিশনও তারা বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি। তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা আছে বলে বিএনপি মনে করছে না। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। পরে বিকালে বিএনপির এই 2 নেতা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হেফাজতে আমিরের সঙ্গে তারা সাক্ষাৎ করলেন। হাসান আহমেদ, ৭১। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিকে ঐতিহাসিক এবং কূটনৈতিক সফলতা হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই চুক্তিতে দেশের সামরিক খাত সম্পর্কিত নয় বলেও জানান তিনি। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। রাত ফুরোবার পূর্ব মুহূর্ত, ভোরের আলোর অপেক্ষা। মার্কিন শুল্ককে কেন্দ্র করে দেশের অর্থনীতির পথও তখন অন্ধকারে ঢেকে আছে। রাতের আধার শেষে ঢাকার আকাশে সূর্য উঁকি দিচ্ছে। তখনই যুক্তরাষ্ট্র থেকে সুখবর এলো দেশের অর্থনীতির গতিপথেও। আলোয় আলোয় ভরে গেছে হোয়াইট হাউস থেকে আসা শুল্ক কমানোর ঘোষণায়। এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সাথে একের পর এক বৈঠকের পর শুক্রবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে বাড়তি শুল্ক ৩৫% থেকে কমিয়ে 20% নামানো হয়। এই চুক্তিকে কূটনৈতিক সফলতা ও ঐতিহাসিক হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। এতে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পণ্যের রপ্তানি আরও বাড়বে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অবশ্যই এটা একটা কূটনীতিক সফলতা, কারণ এটা একটা কমপ্লেক্স একটা নেগোসিয়েশন ছিল। এই চুক্তির ফলে বাংলাদেশের যে ইকোনমিক ইন্টারেস্ট এটা প্রোটেক্ট হবে এবং আমরা ইউএস মার্কেটে আমাদের যে প্রোডাক্ট, শুধুমাত্র গার্মেন্টস না, অন্যান্য প্রোডাক্টও আমরা আরও উত্তরোত্তর আমাদের এক্সপোর্ট বাড়াতে পারবো। বাণিজ্য চুক্তির ফলে যুক্তরাষ্ট্র থেকেও বেশ কিছু পণ্য আমদানি করা হবে। এর মাধ্যমে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও ভালো হবে। আমরা ইউএসের যে এগ্রিকালচার প্রোডাক্ট সেগুলো আমরা আনতে চাই, যেমন ধরেন ইউএসের হুইট, সয়াবিন, হ্যাঁ, ওদের কটন, সেগুলো আমরা আনতে চাই। ওদের থেকে এলএনজিও আমরা আনতে চাই। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে কিছু করবে না সরকার, তাই এই চুক্তির আওতায় কোনো সামরিক ইস্যু নেই। তাদের সাথে কোনো ধরনের কোনো সামরিক চুক্তি করি নাই, এটা আপনি নিশ্চিত থাকবেন। কোনো ন্যাশনাল ইন্টারেস্টকে স্যাক্রিফাইস করে কিছু করা হয় নাই। এই চুক্তিতে সরকার সন্তুষ্ট বলেও জানান প্রেস সচিব।
সেগুলো আমরা আনতে চাই ওদের থেকে। মুহুল ইসলাম, ৭১, ঢাকা। মার্কিন শুল্ক কমানোর প্রভাব পড়তে শুরু করেছে তৈরি পোশাক শিল্পে। শুক্রবার বিজিএমইএ এর সভাপতি মাহমুদুল হাসান খান বাবু জানান, স্থগিত হওয়া ক্রয়াদেশগুলো নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করেন, শুল্ক কমাতে কোনো চুক্তি করা হয়ে থাকলে তা প্রকাশ করা উচিত। জাহিদুল ইসলামের প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৩৫% শুল্ক কমিয়ে বাংলাদেশের জন্য নির্ধারণ করা হলো ২০%। তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, সরকারের নানামুখী উদ্যোগ ও বৈঠকের পর যুক্তরাষ্ট্র শুল্ক ২০% নির্ধারণ করেছে, যা ইতিবাচক। এটা আমাদের জন্য স্বস্তির সংবাদ, বায়ারদের জন্য স্বস্তির সংবাদ। এখন আমি মনে করি না যে আমাদের জন্য আর কোনো প্রবলেম রইল। আমরা যেহেতু এখন কম্পিটিটিভ, আমাদের প্রতিযোগী সব দেশের সাথে, ফিউচারেও যে আমরা আরও কমে যাবে, আমরা একটা বিপদে পড়ব, এরকম সম্ভাবনাও কম। যুক্তরাষ্ট্রে বছরে $৮ বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। সেখান থেকে পোশাক খাতের আয় $7 বিলিয়ন, যা মোট রপ্তানির 19%। এপ্রিলে ঘোষিত 37% এবং পরে শুল্ক 35% নামানো হলেও যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ক্রয়াদেশ প্রত্যাহার বা স্থগিত করে। বিজিএমই বলছে, এখন শুল্ক 20% নির্ধারণ করায় ক্রয়াদেশ আবার ফিরতে শুরু করবে। আমেরিকান কাস্টমারের সবার অফিস কিন্তু আমেরিকা না, সো একটা অধিকাংশ অফিস হলো আপনার হংকং, সিঙ্গাপুর, কারো কারো বাংলাদেশের অফিস আছে। তারা রিলিজ করা শুরু করে দিয়েছে। আমরা এর আগেও বলেছিলাম, বাররা এই 35% ট্যারিফের কারণে ওয়েট অ্যান্ড সি মোডে ছিল। সো ওয়েট করা তো শেষ। তবে শুল্ক কমাতে বাংলাদেশ সরকারকেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। চুক্তি করতে হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বিমান থেকে শুরু করে গমসহ বিভিন্ন পণ্য কেনার। অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক কমেছে ভালো কথা, কিন্তু চুক্তিগুলো প্রকাশ করা উচিত। বাংলাদেশ সম পরিমাণ রপ্তানিকারক অন্যান্য দেশের পর্যায়ে যে শুল্ক সেটির কাছাকাছি রয়েছে। এক্ষেত্রে ভিয়েতনামের উদাহরণ দিতে পারি, ক্যাম্বোডিয়া অথবা ইন্দোনেশিয়া। সুতরাং সেই হিসেবে আমাদের প্রতিযোগিতা সক্ষমতাতে হারানোর যে আশঙ্কাটি ছিল, সেই আশঙ্কা অনেকাংশে আমরা উতরাতে পেরেছি। এপ্রিলে বেশ কিছু দেশের উপর উচ্চ হারে রেসিপ্রোকাল শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। তখন থেকে এটি বিশ্ব বাণিজ্যে টালমাটাল পরিস্থিতি তৈরি করে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০% করাকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের নিজ বাসায় দেয়া প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। তবে শুধু যুক্তরাষ্ট্রের ওপর রপ্তানি নির্ভরশীলতা কমিয়ে অন্য দেশে বাজার তৈরিতে উদ্যোগী হতে হবে বলেও মনে করছেন বিএনপির এই শীর্ষ নেতা। সবকিছু মিলিয়ে আমাদের অর্থনীতিতে এটার প্রভাব কি হবে, তো সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। পুরো প্যাকেজটা কি হচ্ছে আমরা জানি না এখনো, বাট আপাত দৃষ্টিতে যে 20% যেটা আমরা বাধাগ্রস্ত হবে না, আমাদের রপ্তানিকারকরা বাধাগ্রস্ত হবে না, সেই দিক থেকে আমি মনে করি সন্তোষজনক। বাট পুরো প্যাকেজটা জানার পরে, বিশ্লেষণের পরে আমরা বলতে পারবো, বাকি মন্তব্য করতে পারবো। নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে বিভিন্ন দেশ থেকে তার দেশের আমদানি করা পণ্যে নতুন পাল্টা শুল্ক আরোপ করেন তিনি। এর মধ্যে অসম বাণিজ্যিক সম্পর্কের কারণে কিছু দেশের ওপর উচ্চ হারে শুল্ক বসানো হয়েছে। আদেশে কানাডার শুল্ক হার 25% থেকে বাড়িয়ে 35% করা হয়েছে। অন্যদিকে মেক্সিকোর ওপর উচ্চ হারের শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও 90 দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। শারমিন স্বপ্নার প্রতিবেদন। পারস্পরিক শুল্ক হিসেবে 10% থেকে 41% পর্যন্ত নতুন শুল্কারোপের নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার এই আদেশে সই করেন তিনি। আদেশে সিরিয়ার উপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। দেশটির নতুন শুল্ক হার 41%। পরের অবস্থানে রয়েছে লাওস ও মিয়ানমার। উভয় দেশের উপর 40% হারে শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে সুইজারল্যান্ড থেকে আমদানি করা পণ্যের উপর 39% শুল্ক বসানো হয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ ইরাক ও ইউরোপের সার্বিয়ার উপর 35% হারে শুল্ক বসানো হয়েছে। অন্যদিকে 4টি দেশের উপর 30% হারে শুল্ক আরোপ করা হয়েছে। দেশগুলো হলো আলজেরিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, লিবিয়া ও দক্ষিণ আফ্রিকা।
এদিকে কানাডার পণ্যের উপর আমদানি শুল্ক 25% থেকে বাড়িয়ে 35% করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, কানাডার উপর উচ্চ শুল্ক আরোপের কারণ হচ্ছে তারা যুক্তরাষ্ট্রের ভয়ানক মাদক ফ্যান্টানিলের অব্যাহত প্রবাহ ঠেকাতে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। তবে কানাডার বাণিজ্য ব্যুরো এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য সময় দিতে দেশটির উপর উচ্চ হারের শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও 90 দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত এশিয়ার অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে, বিশেষ করে যেসব দেশ আগে থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে আছে। তবে শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নতুন শুল্ক নীতির বাস্তবায়ন খুব ভালোভাবে ও মসৃণভাবে চলছে। শারমিন স্বপ্না, ৭১। এক ব্যক্তির 10 বছর প্রধানমন্ত্রী থাকা, আইন প্রণয়নে সংসদ সদস্যদের স্বাধীনতা এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সমন্বয়ে কমিটির মাধ্যমে ইসি গঠনের বিষয়ে সব দলই একমত। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে নোট অফ ডিসেন্ট সহ দলগুলো সব মিলিয়ে একমত হয়েছে 19 বিষয়ে। তবে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট পড়েছে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, কমিশন ও রাজনৈতিক দলগুলো মিলেই সনদের আইনি ভিত্তি নিয়ে সিদ্ধান্ত নেবে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। প্রায় 2 মাসে 23 কার্যদিবসের আলোচনা। ফরেন সার্ভিস একাডেমি যেন এক মিনি পার্লামেন্ট। 6 কমিশনের সংস্কার প্রস্তাবের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় মত দ্বিমতের এই মহাযজ্ঞে নোট অফ ডিসেন্ট সহ দলগুলো একমত হয়েছে 19টি সংস্কার প্রস্তাবে। বিষয়গুলো হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সংবিধিবদ্ধ 4 প্রতিষ্ঠানের নিয়োগ বিধান সম্পর্কিত প্রস্তাব, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি। এর মাঝে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংবিধিবদ্ধ 4 প্রতিষ্ঠানের নিয়োগ বিধান সহ মোট 5 বিষয়ে মন্তব্য সহ নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। বড় কোনো রাজনৈতিক দলের মধ্যে সর্বাধিক নোট অফ ডিসেন্ট তাদেরই। এছাড়া একক কোনো সংস্কার প্রস্তাব হিসেবে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট পড়েছে সংসদের নারী প্রতিনিধিত্ব সম্পর্কিত বিষয়ে, যেখানে অধিকাংশ দলই ইসলামী ঘরানার। আলোচনার শেষ দিনে রাষ্ট্রের মূলনীতি নিয়ে দ্বিমতের জেরে কমিশনের সভা বর্জন করে বেরিয়ে আসে বাসদ, মার্ক্সবাদী, বাসদ, জাসদ ও সিপিবি। আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ ও রাষ্ট্রীয় মূলনীতির বিষয়ে দলগুলো ঐকমত্যে না আসতে পারায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিশন। দিনের বেশি সময় ধরে অব্যাহত রেখেছি, তার আজকে শেষ করতে আমরা আগ্রহী। এদিকে দীর্ঘ এই আলোচনার একটি সুস্পষ্ট আইনি ভিত্তির দাবির প্রেক্ষিতে কমিশন পরবর্তীতে আলোচনা করার কথা বলে। এ নিয়ে কমিশন ও রাজনৈতিক দলই সিদ্ধান্ত নেবে বলে মত অন্তর্বর্তী সরকারের। এই পুরো জিনিসটা আসলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এবং কনসেনসাস কমিশন মিলেও তারা এটা ডিসাইড করবেন। এখানে ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের কোনো এই পুরো প্রসেসটায় কোনো ইনফ্লুয়েন্স করছে না। তারা ফ্যাসিলিটেটর থ্রু কনসেনসাস কমিশনের মাধ্যমে ফ্যাসিলিটেশনের কাজ করছে এই। বাট এটা আমাদের পলিটিক্যাল পার্টি এবং কনসেনসাস কমিশন নিয়ে এটা তারা এই ডিসিশনটা নেবে। জুলাই সনদের চূড়ান্ত খসড়া দ্রুতই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে ঐকমত্য কমিশন। আগামী 15ই আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের গোপন বৈঠক ও এতে এক সেনা কর্মকর্তার প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার ডিএমপি জানায়, গত 24 ঘন্টায় নাশকতার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে চাঁদাবাজির মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ডিবি। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। টেম্পোরারি অপারেটিং বেস থেকেও আমরা এই অভিযানগুলো পরিচালনা। বৃহস্পতিবার সেনা সদরের ব্রিফিংয়ে জানানো হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা মেজর সাদেকুল হক সাদেককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। তার বিষয়ে তদন্ত চলছে। আমাদের বর্তমান যে ক্যাম্প আছে সেখান থেকে। এদিকে গত 24 ঘন্টায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলটির 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, আওয়ামী লীগের গোপন বৈঠক ও প্রশিক্ষণ এবং সেনা সদস্যের জড়িত থাকার বিষয়ে অধিকতর তদন্ত চলছে।
এই ঘটনাটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা এবং এইখানে আর অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। 17 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ডিবি। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। এদিকে দেশের বাইরে লোক পাঠানো নিয়ে প্রতারণার মামলায় এখন পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করার তথ্য দেন তিনি। গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে নিবিড় সাহা, 71, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ সার্বভৌমত্ব ফিরে পেয়েছে মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নতুনত্ব কাজ না করলে অন্য সংস্কৃতির প্রসার হবে। শুক্রবার সোহরাওয়ার্দী আন্দোলনে এক কালচারাল ফেস্টে এমন মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে 4 দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট। আয়োজন করেছে সাইমুম শিল্পী গোষ্ঠী। এখানে জুলাই আন্দোলনের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রেস সচিব জানান, নতুনত্ব নিয়ে কাজ না করলে অন্য সংস্কৃতির প্রসার লাভ করবে। নতুন মিডিয়া আসতেছে, নতুন ধরনের কালচারাল ল্যাঙ্গুয়েজ আসছে। ইয়াং একটা ছেলে মোবাইল নিয়ে বসে থাকে, তার নতুন ভাষা আসছে, তার কথা বলার, তার আরেকজনের কাছে তার গল্পটা ছড়িয়ে দেওয়ার নতুন ভাষা আসছে। সেই আগের ওল্ড বান্দাত্তা আমলের গল্প বলাটা কিন্তু নাই। সে নতুনভাবে তার গল্পটা বলতে চায়। সেই গল্প বলাটা আমাদের রপ্ত করতে হবে। আর প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি উপদেষ্টা জানান, অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ সার্বভৌমত্ব ফিরে পেয়েছে। আমি মনে করি জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যেটা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে টেক ব্যাক করেছে, যে সার্বভৌমত্ব তার হাত থেকে চলে গেছে। কালচারাল ফেস্টের আয়োজন ঘুরে দেখেন সাধারণ মানুষ সহ অতিথিরা। নজরুল ইসলাম, 71, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে সবজি আর মাছ দুই পণ্যেরই দাম চড়া, যা চাপে ফেলেছে সাধারণ ক্রেতাদের। সবজির কেজি প্রতি দাম 120 টাকা পর্যন্ত উঠেছে, আর দেশি মাছ কিনতে গুনতে হচ্ছে কয়েকশো টাকা। বিক্রেতারা দুষছেন মৌসুম শেষ আর সরবরাহ সংকটকে। তবে ক্রেতাদের অভিযোগ, নেই তেমন মনিটরিং বা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফাইসাল রয়ালের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর বাজারে ফের চড়া সবজির দাম। মাঝে 2-1 দিন খানিকটা কম থাকলেও আজ শুক্রবার ফের বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। সবচেয়ে বেশি দামি সবজির তালিকায় রয়েছে বেগুন, বরবটি প্রতি কেজি 120 টাকা, দেশি শসা 100, হাইব্রিড 80 আর করলা 100 টাকায় বিক্রি হচ্ছে। পটল, ঢেঁড়স, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, কচুর লতি 80 আর কাঁচামরিচের কেজি 240 টাকার নিচে নামছে না। টমেটো 180, গাজরের কেজি 160 টাকা পর্যন্ত উঠেছে। কম দামের সবজির তালিকায় রয়েছে কেবল মিষ্টি কুমড়া ও পেঁপে, মিলছে 30 টাকায় প্রতি কেজি। বিক্রেতারা বলছেন, মৌসুম ফুরিয়ে আসা ও সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে, সাথে বৃষ্টির প্রভাব রয়েছে। বর্তমান যে বাজারের ঊর্ধ্বগতি দাম, এটা টিকে থাকা খুবই মুশকিল আমাদের। এই 60 টাকা যেটা গেলাম, এটা 70 টাকা গেলাম, এই 10 টাকা তো 20 টাকা বেশি এরকম। এগুলো সাধারণ টমেটো দেখেন, তারপরে গাজর দেখেন, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। শসা, টমেটো, তারপর আপনার বেগুন, এই যে কিছু কিছু আইটেমের দাম একটু আর কি বেশি। সবজির পাশাপাশি মাছের বাজারেও দামের ঝাঁজ স্পষ্ট। খুচরা বাজারে ছোট আকারের দেশি রুই 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ও পাঙ্গাস 200 থেকে 240 টাকা। শিং ও মাগুরের কেজি 600 টাকা ছাড়িয়েছে, আর বড় পাবদা 700 টাকা পর্যন্ত উঠেছে। 1 কেজিতে 2200 টাকা কেজি, আর 600-700 গ্রামটা 2000 টাকা কেজি। আমাদের মতো মধ্যবিত্তরা তো ইলিশ মাছের কথা চিন্তাই করতে পারি না আমরা। মাছ খুব কম, আবার কাস্টমারও কম।
ক্রেতারা বলছেন মধ্যবিত্তের পাতে মাছ রাখা কঠিন হয়ে যাচ্ছে, অনেকেই প্রয়োজনের চেয়ে কম পরিমাণে কিনছেন। বিক্রেতারা দাবি করছেন খামার থেকে বেশি দামে কিনে আনতে হচ্ছে, ফলে খুচরায় দাম বেশি। পাশাপাশি জ্বালানি ও পরিবহন খরচও আরও বাড়ছে বলে প্রভাব ফেলছে বাজারে। ডিমের গায়ে জ্বর, বাজার অনেক বাড়তি, আগের চেয়ে অনেক বাড়ছে, প্রায় 100 ডিম 140টার মতো বাড়ছে। এখন এটা যেটা দোষ দেয় সেটা হচ্ছে এখানে করে আর কি উৎপাদন করে ওই জায়গায় সমস্যা দেখায়, ডিমের দামটা বাড়তি নেয় আর কি। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। বৃষ্টির অজুহাতে মানিকগঞ্জের বাজারে 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, বেড়েছে আলু পেঁয়াজের দামও। এদিকে সাভারের বাজারে সব ধরনের চালের দাম বস্তা প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। মনিরুল ইসলাম মিহির ও রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে মানিকগঞ্জে, আর এরই অজুহাতে সব ধরনের সবজির দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। বেগুন, ঢ্যাঁড়স, কাঁকরোল, পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, আর করলা, বরবটি ও শসার দাম 80 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। এছাড়া আলু 5 টাকা বেড়ে 30 টাকায় ও পেঁয়াজ 10 টাকা বেড়ে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর আদার দাম কেজি প্রতি 240 টাকা। 40 টাকা এখন 60 টাকা কেজি, বেগুন আসল 40 টাকা এখন 60 টাকা কেজি, ভেন্ডি আসল 30 টাকা এখন 40 টাকা। কারণ বৃষ্টি তো কমতাছি না, এবং বৃষ্টি এবং কি মানে বন্যা আমাদের মানিকগঞ্জে কাঁচামরিচ তো বর্তমানে নাই। সবজির দাম এখন যে অবস্থা আছে, সামনে দাম আরো বেড়ে যাবে। এদিকে গত সপ্তাহের তুলনায় সাভারে কিছুটা স্বাভাবিক আছে সব ধরনের সবজির দাম। 25 থেকে 60 টাকার মধ্যেই সবজি কিনতে পারছেন ক্রেতারা। লাউ চলতেছে 40 থেকে 50, করলা চলতেছে 50 থেকে 60, তারপরে চিচিঙ্গা যেটা কফি বলা হয় ওটা হলো চলতেছে 30 থেকে 40। তবে দাম বেড়েছে মাছের। বড় রুই, কাতল মাছ ধরন ভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা, তেলাপিয়া 200 থেকে 220 টাকা এবং পাঙ্গাস 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর 1 কেজির ইলিশের দাম পড়ছে 2200 থেকে 2300 টাকা। রুই মাছ আছে 500 টাকা কেজি, বড় মাছ 4 কেজি ওজন, কাতল মাছ আছে 400 টাকা কেজি। এখন জিনিস তো সব নাগালের বাইরে চলে গেছে সবাই, কিন্তু এটুকু জিনিস আপনার 1200 টাকা 1300 টাকা কেজি, 1600 জিনিস। রুই মাছ 450 টাকা কেজি, এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। এছাড়া 1 মাসের ব্যবধানে সব ধরনের চালে বস্তা প্রতি 150 টাকা পর্যন্ত বেড়েছে, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ও আদার দাম 140 থেকে 170 টাকা। মে মাসের থেকে জুলাই মাসে 2 মাসের ব্যবধানে প্রতি 25 কেজি চাউলের মধ্যে 200 টাকা করে বাড়ছে। এই সপ্তাহে আজ পর্যন্ত পেঁয়াজের বাজারে 10 টাকা কেজিতে বাড়তি, 10 থেকে 15 টাকা। তবে কমেছে আলুর দাম। পাইকারিতে আলু বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকায়। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারণে প্রতিদিনই পণ্যের দাম ওঠানামা করছে। মনিরা কাজুরি, ৭১। হাজারো নিউ ইয়র্কবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিয়েছেন বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম। বৃহস্পতিবার ঝড় বৃষ্টি উপেক্ষা করেই পার্কচেস্টারে তার জানাজায় অংশ নেন 20,000 মুসল্লি। আরও জানাচ্ছেন ঋতু সাহা। নিউ ইয়র্ক শহরের ব্রাঙ্কস এলাকায় বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যে ট্যাপসবাদদের করুণ সুর যখন বেজে উঠেছিল, তখন 6 পুলিশ কর্মকর্তা কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন তাদের নিহত সহকর্মী দিদারুল ইসলামের কফিন। জানাজা শেষে পার্কচেস্টার জামে মসজিদ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুলের মরদেহ বের করে আনা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারো পুলিশ সদস্য নীরবে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। শ্রদ্ধা জানাতে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের 5000 সদস্য। আনুষ্ঠানিকতায় অংশ নেন নিউ ইয়র্কের গভর্নর, মেয়র ও আইন প্রণেতা সহ বিশিষ্ট ব্যক্তিরা। পার্কচেস্টার জামে মসজিদের ইমাম ডক্টর জাকির আহমান বলেন, বাংলাদেশে মুসলিম আমেরিকান ছিলেন তিনি। কঠোর পরিশ্রমী হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রকে রক্ষা করাকে দায়িত্ব ভেবেছিলেন। তার জীবন এই দেশের জন্য এবং সবার জন্য উৎসর্গ করে গেছেন। দিদারুলের পরিবারকে সান্ত্বনা জানানোর ভাষা নেই। একজন অভিভাবক হিসেবে অন্য অভিভাবকের কাছে ক্ষমা চাই। দিদারুল ইসলাম যে সন্ত্রাসবাদ রুখতে জীবন দিয়েছেন, সেই চিন্তা ভাবনা ধারণ করতে হবে।
How could we have responded better? এদিন দিদারুলকে সম্মান জানানো নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ৫,০০০ সদস্য স্যালুটের পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে গার্ড অফ অনার প্রদান করে। সহকর্মীর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার জেসিকা টিশ। যে দেখো দিদারুল, পুরো নিউ ইয়র্ক পুলিশ তোমার পাশে। তোমার এবং তোমার পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। আমরা সবসময় এই পরিবারের পাশে থাকব। দিদারুলকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে এই ঘটনার পর আবারও যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন নিয়ে সমালোচনা চলছে। নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জহরান মামদাদি বলেন, এই হত্যাকাণ্ড আবারও মনে করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনকে যত শক্তিশালী করা হোক না কেন সেটি আসলে দুর্বল। ঋতু সাহা, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।